নমস্কার, নিউজ নয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। সেনা রুদ্র ভৈরব বাহিনীর ঘোষণা দিলেন সেনা প্রধানের। কার্গিল বিজয় দিবসে পাকিস্তানকে হুঁশিয়ারিও দিলেন আর্মি চিফ উপেন্দ্র দ্বিবেদী। নয়া আর্মস ব্রিগেডের ঘোষণা করলেন ভারতীয় সেনা চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। নাম দিলেন রুদ্র। কার্গিল বিজয় দিবস উপলক্ষে শনিবার এই ঘোষণা করলেন তিনি। আধুনিকতার পথে আরো এক ধাপ এগিয়ে সমস্ত ব্রিগেডকে একসঙ্গে এক ছাতার তলায় নিয়ে আসার পরিকল্পনা করছে বলেও জানিয়েছেন আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। একই সঙ্গে রুদ্র নামে অল আর্মস ব্রিগেডের ঘোষণাও করেন তিনি। কেবলমাত্র সফলভাবে সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করাই নয়, ভারতীয় সেনা ক্রমশই আধুনিক হচ্ছে। অল আর্মস ব্রিগেডের নাম রাখা হবে রুদ্র। গতকালই বিষয়টিতে অনুমোদন দিয়েছি। এই রুদ্র ব্রিগেডই থাকবে ইনফ্যান্ট্রি, মেকানাইজড ইনফ্যান্ট্রি, আর্মড ইউনিট, আর্টিলারি, স্পেশাল ফোর্স বলে উল্লেখ করেন আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। बल्कि हम नित्य प्रतिदिन एक परिवर्तनशील, आधुनिक और भविष्य उन्मुख शक्ति के रूप में तेजी से अग्रसर हो रहे हैं। इसके अंतर्गत रुद्र के रूप में नई ऑल आर्म्स ब्रिगेड का गठन किया जा रहा है, जिसका सैंक्शन मैंने कल ही दिया है, जिसमें इन्फेंट्री, मैकेनाइज्ड इन्फेंट्री, आर्मर्ड यूनिट्स, आर्टिलरी, स्पेशल फोर्सेस, अनमैन्ड एरियल सिस्टम जैसे फाइटिंग कंपोनेंट्स को एक साथ रखा जाएगा और विशेष रूप से तैयार किया जाएगा, जिसमें शामिल लॉजिस्टिक सपोर्ट और कॉम्बैट सपोर्ट हो। इसी क्रम में भैरव लाइट कमांडो बटालियन के रूप में एजाइल और घातक स्पेशल फोर्सेस का गठन किया गया है, जो सीमाओं पर शत्रु को चौंकाने के लिए हमेशा तैयार है। हर इन्फेंट्री बटालियन में ड्रोन्स प्लेटून का गठन किया गया है। वहीं आर्टिलरी में शक्तिमान रेजिमेंट बनाई गई है, जो ड्रोन और काउंटर ड्रोन इक्विपमेंट और लॉयटर म्यूनिशन के साथ लैस होगी। এছাড়াও শত্রুর উপর আঘাত আনতে ভৈরব নামে কমান্ডো ব্যাটালিয়ন প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন আর্মি চিফ জেনারেল। প্রতিটি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে এবার থেকে থাকবে ড্রোন প্ল্যাটুন। পাশাপাশি বায়ুসেনার হাতেও দেওয়া হচ্ছে স্বদেশি মিসাইল। কার্গিল বিজয় দিবসে অপারেশন সিঁদুর প্রসঙ্গ উত্থাপন করে পাকিস্তানকে এক হাত নিলেন উপেন্দ্র দ্বিবেদী। যারা সন্ত্রাসবাদকে মদদ দেবে তাদের ছেড়ে কথা বলবেন না বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি। 7 মে ভারতীয় সেনার স্ট্রাইক কেবলমাত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান ছিল না, পাকিস্তানকে দেওয়া একটি কড়া বার্তাও ছিল বটে বলে উল্লেখ করেন আর্মি চিফ জেনারেল। কাপুরুষোচিত হামলা চালানো হয়েছিল পেহেলগাঁওতে। চরম আঘাত পেয়েছিল গোটা দেশ। দেশের মানুষের ভরসা এবং সরকারের থেকে পাওয়া অনুমোদনের পর স্ট্র্যাটেজিক অভিযান পরিচয় দিয়েছে ভারতীয় সেনার ক্ষমতার। সুপরিকল্পিত, সুনির্দিষ্ট এবং যথাযথ জবাব দিয়েছে ভারতীয় সেনা। এই ক্ষেত্রে চিহ্নিত করে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি। তবে এই অভিযানে কোনো সাধারণ মানুষের ক্ষতি হয়নি। অপারেশন সিঁদুর কেবলমাত্র পরিশোধ ছিল না, পাকিস্তানকে দেওয়া একটি বার্তাও বটে বলে এদিন উল্লেখ করেন আর্মি চিফ জেনারেল। यह केवल जवाब नहीं था, यह स्पष्ट संदेश था कि आतंकवाद को सहारा देने वाले अब नहीं बचेंगे। 7 से 9 मई को पाकिस्तान द्वारा की गई सैन्य कार्रवाई पर भारतीय सेना ने नपातुला और सटीक जवाब दिया। हमारी आर्मी एयर डिफेंस एक अजय दीवार बनकर सामने खड़ी रही, जिससे कोई ड्रोन या मिसाइल भेद नहीं सकते। यह सब होल ऑफ नेशन अप्रोच कहकर हुआ, जहां थल सेना, वायु सेना, नौसेना और अन्य सरकारी और प्राइवेट डिपार्टमेंट सब एक साथ मिलकर खड़े हुए, जिसमें एनजीओ भी शामिल थे। ভারতের সার্বভৌমত্ব, একান্তবোধ এবং মানুষের ওপর আঘাত নেমে আসলে ভারতও কড়া জবাব দিতে প্রস্তুত বলে এদিন সতর্ক বার্তা দিয়েছেন আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুষ্পবন প্যালেস হোটেলের কাজ শুরু হবে শীঘ্রই, যেখানে রক্ষা করা হবে রাজন্য আমলের ঐতিহ্য। এছাড়া জনজাতি ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার উন্নয়নে গড়ে তোলা হবে আরও হোস্টেল। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ রাজ্যের বিভিন্ন ছাত্রাবাসগুলোর মেধাবীদের দেওয়া হয় সংবর্ধনা। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনজাতিদের শিক্ষা এবং আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে পানীয় জল থেকে শুরু করে জনজাতি শিক্ষার্থীদের হোস্টেল, জনজাতিদের জন্য বহুমুখী বিপণন কেন্দ্র, জমির পাট্টা প্রদান, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, সড়ক নির্মাণ সহ বিভিন্ন সুবিধাভোগী স্কিম প্রদানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। ধরতি আভা জনভাগিদারি অভিযান প্রকল্পে 20টি ছাত্রাবাস, 2টি মাল্টিপারপাস মার্কেট, 9টি বনাধিকার সেল নির্মাণ করবে রাজ্য সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 20টি নতুন ছাত্রাবাস আরও নির্মাণ হবে, 2টি মাল্টি পারপাস মার্কেট তৈরি হবে, আশ্রম, সরকারি আবাসিক বিদ্যালয়ের সঙ্গে যারা যুক্ত আছেন 16টি ছাত্রাবাসের আবার সেখানে মেনটেন্যান্স করার জন্য রাখা হয়েছে, এবং 9টি বনাধিকার যে সেল সেটা স্থাপন করা হবে। 119টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় 14 কোটি টাকার উপরে সেখানে অনুমোদিত হয়েছে। 28 হেক্টর জলাশয়, সেখানে যারা মৎস্য চাষ করেন তাদের যেন সুবিধা হয় তার জন্য প্রায় 1,12,00,000 টাকা অনুমোদিত হয়েছে। সমগ্র শিক্ষা অভিযানের মাধ্যমে 15টি ছাত্রাবাস নির্মাণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অব হর্টিকালচারের অধীনে প্রায় 2,36,00,000 টাকা অনুমোদন দেওয়া হয়েছে, যাতে পাবলিক প্লেসে বিভিন্ন জায়গায় যাতে বিদ্যুৎ সংযোগ থাকে। আমরা অনেক সময় যখন বিভিন্ন জনজাতি এলাকা বা গ্রামে গঞ্জে যায় সেখানে অনেক সময় অন্ধকার থাকে। এখন আস্তে আস্তে করে কিন্তু সমস্ত সেই সব গ্রামে রাস্তায় স্ট্রিট লাইটের যাতে ব্যবস্থা হয়। প্রায় 7,677টি পরিবার এবং 612টি পাবলিক প্লেসে সেই বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। তার জন্য প্রায় 42 কোটি টাকার উপরে অনুমোদন দেওয়া হয়েছে। যেটা আমি একটু আগে বললাম, প্রায় 82% জনজাতি পরিবারকে এখন অবধি দেওয়া হয়েছে। 35টি গ্রামে 100% এই জল যে কানেক্ট। পুষ্পবন্ত প্যালেস হোটেলের কাজ শুরু হবে শীঘ্রই, যেখানে রক্ষা করা হবে রাজন্য আমলের ঐতিহ্য বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বাড়বে। পুষ্পবন্ত প্যালেসেরও আমরা নতুনভাবে 5 স্টার হোটেল করছি, টাটা গ্রুপের সাথে আমরা কথা বলছি। প্রায় 200 জনের মধ্যে এখানে তারা সেখানে চাকরি দেবে এবং 100টার মতো ওখানে রুম করবে সেখানে, এবং এর মধ্যে এক্সক্লুসিভ যে 4-5টা রুম করবে সেটার মধ্যে এক একজন থাকার জন্য প্রায় 150 থেকে 100টা রুম করবে। এর মধ্যে 4 থেকে 5টা রুম করবে যেখানে এক্সক্লুসিভ তার যে ভাড়া প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা। আপনারা ভাবুন কে থাকবে, আমি তো পারবো না, তাহলে কারা থাকবে? বিদেশ থেকে ওনাদের যে সার্কিট আছে তারা কিন্তু এসে এখানে থাকবে, আর বাকিগুলো নর্মাল যেরকম স্টাইলে থাকে, এবং সেগুলো মহারাজাদের যে কীর্তি তার প্রতিটা হলের মধ্যে থাকবে। তখন সেখানে আমরা অলরেডি তাদের রেট্রোফিটিং এর জন্য 17 কোটি টাকা আমরা দিয়েছি। পুষ্পবন্ত প্যালেস হোটেল হবে, এবং ভারতবর্ষের মধ্যে প্রথমবার যে গভর্নমেন্টের সাথে এই টাটা গ্রুপ তারা মৌ করেছে, এবং এটা গ্রাউন্ডিং হচ্ছে কিছুদিনের মধ্যে। আর অন্যান্য জায়গায় হয়েছে, কিন্তু সেটা তাদের প্রাইভেট যারা মহারাজারা তাদের যারা অফস্প্রিং আছে তাদের সাথে করেছেন, কিন্তু গভর্নমেন্টের সাথে এই প্রথম করেছে। জনজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য সরকারি প্রচেষ্টাকে সম্পূরক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বেসরকারি এনজিওগুলিও বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্তমানে 192টি হোস্টেলে পড়াশোনা করছে প্রায় 16,500 শিক্ষার্থী। 2024-25 অর্থবছরে রাজ্যের মোট 42টি এনজিওকে 23 লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য একটি ক্রিকেট একাডেমি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। টিসি এর আজীবন সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে টিসি এর আজীবন সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার আগরতলার একটি বেসরকারি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে একটি ক্রিকেট একাডেমি করার পরিকল্পনা রয়েছে, এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করবে সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বলতে হবে যে আমরা যারা এখানে এই ক্রিকেট অ্যাসোসিয়েশন আমরা করেছি তা কাদের জন্য করেছি? তো আসলে প্লেয়ারদের জন্য। তো প্লেয়ারদের প্রপার ট্রেনিং এখানে বলা হয়েছে যে ক্রিকেটের একটা
এখানে একটা ইয়ে করবে, আপনাদের একাডেমি করা হবে। আমার সময় আমি অনেক ট্রাই করেছিলাম, বেঙ্গালুরু আমি গিয়েছিলাম, সেখানে কিভাবে ক্রিকেট একাডেমি করতে হয়, কিভাবে মানে সেখানে ওদেরকে ট্রেনিং দেওয়া হয়, এবং সেটা সত্যিকারের অর্থে এটা খুব প্রয়োজন। কথাই নয়, কাজের মাধ্যমে সেটা হয়। আমি বলবো যে ওনারা যে কয়েকটা জায়গার মধ্যে বলেছেন যে কিছু লোক ইন্টারেস্ট ওনারা জানিয়েছেন, যদি সেটা নাও হয় আমাদের সরকারের তরফ থেকে আমরা ইচ্ছে করলে সেই জায়গা আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। এবং সেখানে প্রপারলি একদম ডিজাইন শুদ্ধ, একদম যা যা দরকার, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি স্বচ্ছতার সাথে কাজ করতে হবে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে, বিশেষ করে আর্থিক দিক দিয়ে রাখতে হবে স্বচ্ছতা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বচ্ছতার কথা সবসময় বলি, কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিয়ে বা ক্রিকেটের যে বিষয় নিয়ে অনেক সময় অনেকেই মানে এটা নিয়ে আলোকপাত করেন। আমি এটাই বলবো যে স্বচ্ছতার সাথে যদি আগামী দিন এই ক্রিকেটকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং বর্তমান যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে, আমি মানে ইনডাইরেক্টলি, আমি তো ডাইরেক্টলি এই বিষয়ে কথা বলতে পারি না, ইনডাইরেক্টলি আমি কিন্তু তার নজরদারি আমি রাখি যে কোনো জায়গায় কোনো রকম যেন অস্বচ্ছতার কোনো স্থান না থাকে। কারণ এগুলো কিন্তু হয় যখনই কোনো একটা বিশেষ একটা জায়গা থাকে যেখানে মানে পয়সাপাতির বিষয় আছে, সেখানে কিন্তু অনেকের আবার এখানে ইন্টারফেয়ার করার একটা টেন্ডেন্সি থাকে। তো সেই জায়গায় আমাদের এটা একটা মানে আন্দোলন বলা যায় যে কোনো অবস্থায় এখানে অস্বচ্ছতার যে কোনো অবস্থান নেই। আমাদের ত্রিপুরা সরকার এর মধ্যে যখন ক্রিকেট যে নতুন স্টেডিয়াম এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে উদ্যোগে, সেখানে আমাকে বললো যে কিছু জায়গার সমস্যা আছে, কারণ গাড়ি যদি ভিতরে যায় সেখানে কিন্তু জায়গা সেভাবে নেই যে গাড়ি ঘুরে সেখানে আসবে। আমাকে বারবার বললো যে এখানে কিছু মানে জায়গায় একুজিশন করতে হবে। আমি সাথে সাথে আধিকারিকদের বললাম, সেটারও প্রায় কাজ আমি মনে হয় সেটা হয়ে গেছে প্রায় শেষের পথে। আমার কাছে গতকাল একটা ফাইল এসছে গত 2-3 দিন আগে, যে সাবরুমেও একটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা জায়গা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দিতে হবে। আমি সাথে সাথে সেটাকে মঞ্জুরি দিয়ে দিয়েছি, সেখানেও একটা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটা ক্রিকেট মাঠ সেখানে হবে। তো আমরা এখানে কমলপুরের কথা বলেছি, প্রায় শেষের পথে। আমার সময় সেখানে আমি 2-3 বার গেছি, সেখানেও গিয়ে দেখেছি অনেক জায়গার মধ্যে যেটাকে 100% প্রপার কাজ করা দরকার, সেখানেও আমি দেখেছি যে কিছু সমস্যা থাকে। মানে সমস্যাই সমস্যা, কিন্তু সমস্যাটাকে কিভাবে সমাধান, এর জন্য যে চেষ্টা, সেটা আমরা আমার সময় আমি চেষ্টা করেছি, এবার ওনারা। পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের কাজও। তাছাড়া নেশার কবলে পড়ে যেন এইডস আক্রান্ত না হন কেউ, সেক্ষেত্রেও বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষাকে কর্মমুখী এবং জ্ঞানমুখী করার স্বার্থে লাগু করা হয়েছে নতুন জাতীয় শিক্ষানীতি। সেই অনুসারে বেড়েছে শিক্ষার পরিকাঠামো ও জাতীয় শিক্ষানীতির 5 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে এরকমটাই জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষাকে কর্মমুখী করে তোলা এবং উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষাকে জ্ঞানমুখী করে তোলার স্বার্থে লাগু করা হয়েছে নতুন জাতীয় শিক্ষানীতি। এই উদ্দেশ্যে ত্রিপুরাতেও লাগু করা হয়েছে নতুন জাতীয় শিক্ষানীতি। নতুন জাতীয় শিক্ষানীতির উদ্দেশ্য সাধনে বেড়েছে পরিকাঠামো ও জাতীয় শিক্ষানীতির 5 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখতে কি এরকমটাই জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। শনিবার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে আয়োজিত হয় এই সেমিনার। এই জাতীয় শিক্ষানীতি আমাদের যেটাকে প্রাথমিক স্তরে সেটাকে জনমুখী রাখা হয়েছে। 18 বছর বয়স পর্যন্ত সবাই যেন শিক্ষার আওতায় আসে, শিক্ষার অধিকারের আওতায় আসে, সেই প্রাবধান তার মধ্যে রাখা হয়েছে। মধ্যশিক্ষা স্তর অর্থাৎ মাধ্যমিক শিক্ষা স্তর যেটা আছে সেটাকে কর্মমুখী করা হয়েছে, যাতে কেউ শিক্ষা অর্জন করে শিক্ষিত বেকার হয়ে যাতে কেউ না জন্মায়, শিক্ষিত দক্ষ একজন কর্মী হিসাবে যাতে শিক্ষার সাথে সাথে সে বেরোয় এবং কিছু না কিছু তার সেই দক্ষতা এবং ইয়ে অনুসারে সে যাতে কোনো না কোনো কাজ করে জীবন অতিবাহিত করতে পারে। এবং উচ্চশিক্ষা স্তর যেটা আছে সেটাকে ইনোভেশন এবং রিসার্চের সাথে অর্থাৎ জ্ঞানমুখী সেটাকে করা হয়েছে। ফলে আজকে আমাদের দেশে আমরা দেখছি যে প্রায় 50%-এর অধিক সেখানে কিন্তু রিসার্চ সাবমিট করা সেটা কিন্তু বেড়েছে। তো স্বাভাবিক কারণে সেই অনুসারে সারা দেশে তার ইনফ্রাস্ট্রাকচারও নির্মাণ হয়েছে, প্রায় 390টা
নতুন শিক্ষানীতি প্রণয়ন কতটুকু সার্থক হয়েছে তার মূল্যায়নই এই সেমিনার বলে জানিয়েছেন উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন। সমস্ত আমাদের যারা ছাত্রছাত্রী আছেন তারা যাতে শিক্ষার বাইরে না থাকেন, সবাইকে শিক্ষার আঙিনায় নিয়ে আসার জন্য আমাদের প্রধানমন্ত্রী এই জাতীয় শিক্ষানীতি লাগু করেছেন। সেটারই কতটা ত্রিপুরাতে আমরা এখনো বাস্তবায়ন করতে পেরেছি, তার জন্য এই উদ্যোগ এবং এই সেমিনারের পর তারাও নিজেরা সবাই অ্যানালাইসিস করবেন কতটা হয়েছে না হয়েছে। পরবর্তী সময়ে তাদের সেই সেমিনার থেকে উঠে আসা ড্রাফট সেটাও আমাদের শিক্ষা দপ্তরের কাছে তারা প্রেরণ করবে। ফলে আমরা দেখব যেখানে যেখানে খামতি এখনও রয়ে গেছে সেগুলো কত দ্রুততার সাথে আমরা পূর্ণ করতে পারি, সেই বিষয়ে এই সেমিনার, তার জন্যই এখানে আসা। গত 9 জুন 2023 তারিখে ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে লাগু করা হয়েছিল জাতীয় শিক্ষানীতি 2020। প্রাথমিকভাবে বিদ্যালয় পর্যায়ে লাগু করা হলেও বর্তমানে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে লাগু করা হয়েছে জাতীয় শিক্ষানীতি। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষা মহাসংঘের উদ্যোগে আয়োজিত হয় এই দিনের সেমিনারটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দিন মজুরের কন্যা হয়েও মেধাবী, আর এখানেই আপত্তি একাংশ স্কুল শিক্ষক শিক্ষিকার। অভিযোগ এরকমটাই এবার শিক্ষিকার কাছে অপদস্থ হবার কারণে তাই আত্মহননের পথ বাছতে বাধ্য হল ছাত্রী তৃষা দেবনাথ। সংকটাপন্ন অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন বরপাথরি সোনাপুর স্কুলের 10ম শ্রেণীর এই ছাত্রী। স্কুল শিক্ষিকার ব্যবহারে মর্মাহত হয়ে আত্মহত্যার চেষ্টা করল এক স্কুল ছাত্রী। ঘটনা বিলোনিয়া মহকুমার বরপাথরি সোনাপুর এলাকায়। বরপাথরি সোনাপুর স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী সমর মজুমদারের কন্যা তৃষা মজুমদার। 10ম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে তৃষা মজুমদারের পিতা দিন মজুর, তাই তৃষা মজুমদারের এই ধরনের ফলাফল ভালোভাবে মেনে নিতে পারছে না বিদ্যালয়ের একাংশ শিক্ষক শিক্ষিকা বলে অভিযোগ সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের। বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় বায়োলজিতে 14 নম্বরের মধ্যে 13 নম্বর পেয়েছে তৃষা। পরীক্ষার উত্তর পত্রে শেষের উত্তরটি অন্য কলম ব্যবহার করে লিখেছে তৃষা। উত্তরটি সঠিক হবার পরেও 1 নাম্বার কেটে নেওয়াতে বিদ্যালয়ের শিক্ষিকা বীণা দাস পাটারির নিকট গেলে তিনি তৃষা মজুমদারকে নকল করেছে বলে সকলের সামনে অপমান করে নানান ভাষায় কটূক্তি করেছেন বলে অভিযোগ করেন ছাত্রীর পিতা। শিক্ষিকা বীণা দাস পাটারির এই ধরনের ব্যবহারের মর্মাহত হয়ে বাড়িতে গিয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে তৃষা মজুমদার। আমি তো সকালে কাজে গিয়েছিলাম, আমি দিন মজুর মানুষের কাজ করে খাই। মেয়ে 10টার সময় স্কুলে এসে স্কুল থেকে মারতে উঠে এসে কেউ মাস্টারে বলে খাতারে ভাই, খাতারে করে নাম্বার কম পাইছে, নাম্বার জন্য মাস্টারের আবেদন করছি। আবেদন করে এবার মাস্টারে এবং ক্লাসে তো যা হওয়ার করছে সমস্ত ছাত্রছাত্রীর সামনে, তারপরে ম্যামও বলে স্টাফ রুমে ডাকি নিয়ে ডিসিশনের কাজ করছি। ডিসিশনের কাজ করে বলে হ্যাঁ করছে চুরি করে পরীক্ষা দেখছি যাত্রা রুম নাম্বার কম লাগছে। হ্যাঁ মতো হ্যাঁ করছে না ম্যাম আমি চুরি করছি না, সত্যি চুরি করছি না। এরপরে এই কথা করে পরে যা তুই যা চুরি করে না তোকে তো মিথ্যে কথা কর, এই কথা করে পরে মুখ করে মেলা। আমি এটাই চাইছি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে যাতে ভবিষ্যতে আমার নিয়ে এরকম হচ্ছে, যাতে অন্য একজন শিক্ষক বর্তমান দিকে অনেক এইসব স্কুলের ভিতরে যাতে এই ধরনের অপমান না, ছাত্র নাম্বার আজকে কম পাচ্ছে আর অন্য তো ভালো নাম্বার পাবে। যার জন্য আমার মেয়ের এই ধরনের অপমান করে আজকে আমার মেয়ে আমার ঘটনাটি জানাজানির পর পরিবারের লোকজনেরা তৃষাকে নিয়ে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তৃষার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করেন শান্তিরবাজার জেলা হাসপাতালে। শান্তিরবাজার জেলা হাসপাতালে একদিন চিকিৎসাধীন থাকার পর তৃষাকে পুনরায় রেফার করা হয় জিবি হাসপাতালে। সম্পূর্ণ বিষয়টি নিয়ে শিক্ষিকার বিরুদ্ধে শাস্তির দাবি করে তৃষার পরিবার। সবাই তো শিক্ষিত ভালোভাবে, সবাই হয়তো মা বাবার বাবার অবস্থা তো দেখতেই আছে। ক্লাস 10-এ ভালো স্টুডেন্ট, 10-এ ক্লাস 10-এ উঠছে বলে আমি একটা মাস্টারের টাকা দিই, আমরা সবাই মিলে মায়ের পড়াশোনা করাতে খুব কষ্টে, মানে দরিদ্র না শুধু কত দরিদ্র।
একটা দরিদ্র ব্যক্তি মানে মাস্টারে এমন করতে পারছে এবং ব্যবহার করতে পারে না একটা শিক্ষকদের কাছে মারধর শিক্ষা মানুষ করবে মেন্টাল এইভাবে করা হচ্ছে। শিক্ষিকার বিরুদ্ধে শান্তির বাজার থানায় মামলা দায়ের করতে গেলে এক্ষেত্রে মামলা গ্রহণ করেনি পুলিশ বলে অভিযোগ তৃষার পরিবারের। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে শিক্ষিকার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তৃষার পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সারা ভারত আইনজীবী ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে একদিনের কর্মশালার আয়োজন করা হয়। আগরতলা টাউন হলে হয় এই কর্মশালা। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস কর গুপ্ত, সংগঠনের সর্বভারতীয় সভাপতি তথা বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হরিবোল দেবনাথ সহ অন্যান্যরা। ছিলেন উপনিষদ দিয়ে শেষ করছেন ওই মাঠে চাষা যারা চাষ করে তারাই আমার প্রাণ। এই জায়গায় দাঁড়িয়ে যখন ভারতবর্ষের সংবিধান সভা আলোচনা হচ্ছে, আমি যেমন গোবিন্দ সেটের কথা বললাম তেমন আরেকজনের কথা বলতে হয়। তিনি হচ্ছেন আদিবাসীদের প্রতিনিধি ছিলেন, জয়পাল সিং মুন্ডে। যখন এই রকম কথা হচ্ছে যে এই ভারতবর্ষ কি তাহলে ধর্মীয় শাসন হবে, যে ভারতবর্ষে আমি আপনি জন্মেছি, তিনি উঠে বলছেন, দেখো তোমরা যারা এত ধর্ম করছো, তোমরা কেউ ভারতবাসী নও। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কথা তিনি বললেন, তোমরা কেউ ভারতবাসী নও, তোমরা সবাই ইনভেডার, তোমরা সবাই বিদেশ থেকে এসে ভারতবর্ষে অনুপ্রবেশ করেছো, তোমরা আক্রমণ করেছো, আক্রমণকারী ইনভেডার। আমরা আদিবাসীরা মূল ভারতবাসী। আমাদের কাছে ধর্ম কি? তিনি বলছেন আমাদের কাছে ধর্ম হচ্ছে প্রকৃতি। আমরা পাহাড় পুজো করি, আমরা গাছ পুজো করি, আমরা জন্তুর পুজো করি, এবং তারা আমাদের বাঁচিয়ে রেখেছেন। ভারতবর্ষটা আমাদের, তোমাদের নয়। তোমরা এইরকম ধর্ম করে ঝগড়া করো না। ভারতবর্ষে থাকতে গেলে সম্মিলিতভাবে থাকতে হবে। আর গণতন্ত্র, আদিবাসীদের কাছে গণতন্ত্র তোমাদের শিখতে হবে। রাজ্যে একের পর এক অপরাধ বেড়ে চলেছে। শুক্রবার আবারও দুঃসাহসিক ডাকাতির ঘটনার খবর রাজ্যে। ঘটনাটি ঘটেছে ধর্মনগর কদমতলা থানাধীন ইছাইলাল ছড়া এলাকায়। মাঝরাতে নিশি কুটুম্বদের দল বাড়িতে ঢুকে বাড়ির প্রত্যেকটি মানুষকে বেধড়ক পিটিয়ে লুট করে নেয় নগদ টাকা সহ বহুমূল্য স্বর্ণালংকার। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ। চারজন ডাকাত ঘরের ভিতরে ঢুকে, এবং দুইটা ছেলে, একটা আমার মামাতো ভাই ছিল আর একটা ছেলে ছিল, তারা মারধর করে হাত পায়ে বেঁধে রেখেছে এবং সোনা গয়না যা কিছু আছে লুট করে নিছে। টাকা নিছে 67,000 টাকা, নগদ 67,000 টাকা নিছে। তারপর হাত পা বাঁধছে, এরপরে মারধর করছে। মারধর করে এত মাইন্ড করছে, একটা ছেলেরে একদম পিঠে পুরো লাল করে দিছে। এরপরে তারা কিছু করতে বাড়িতে পারছে না, হাতে পায়ে বাঁধা। পরবর্তী সময় একটা পাশের বাড়িতে তারা যায়, এরকম গিয়া কইতেছে যে এরকম ডাকাত ঢুকছিল। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।